বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সমাস চেনার সহজ উপায় বিষয়ক ভিডিওতে। আমরা যে টপিক নিয়ে আজ আলোচনা করব সেটা সম্পর্কে আমাদের শিক্ষার্থী বন্ধুদের কম বেশি সবারই মাথা ব্যথা থাকে। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব সমাস কাকে বলে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। আমরা যারা পড়াশোনা করি এবং চাকুরির প্রত্যাশী তাদের কাছে খুবই পরিচিত একটা টপিক হলো সমাস। অনেকের কাছেই সমাস খুবই কঠিন লাগে, এমনকি সমাস শিখতে নাকি 6 মাস সময় লাগে, এরকম কথাও প্রচলিত আছে। আপনাদের এইসব সমস্যা সমাধানের জন্য আজ আমরা শেয়ার করব সমাস নির্ণয় কৌশল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমেই জেনে নিন সমাস কাকে বলে বা সমাস বলতে আমরা কি বুঝি। সমাস কথাটির অর্থ হলো একের অধিক সম্পর্কযুক্ত শব্দের মিলন ঘটিয়ে একটি নতুন শব্দে বা পদে পরিণত করা, যা অনেকটা এক কথা প্রকাশের মতো। সমাসের উদ্দেশ্য হলো ভাষাকে সংক্ষিপ্ত এবং শ্রুতিমধুর করে তোলা। যেমন কাউকে যদি আমরা বলি যিনি চালাক তিনি চতুর, এটা বলার পরিবর্তে চালাক চতুর যদি বলি, তাহলে আমাদের বলা ভাষাটা আরও সংক্ষিপ্ত হলো এবং শুনতে ভালো লাগলো। ঠিক এই কাজটাই সমাস করে থাকে। সমাস ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত একটি টপিক, কারণ এটি শব্দ গঠনের কাজ করে। এটি বাক্যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার কমিয়ে দেয়। এখন দেখে নেওয়া যাক সমাস কত প্রকার ও কী কী। সমাসের প্রকারভেদ নিয়ে বিভিন্ন ব্যাকরণবিদদের মধ্যে মতের পার্থক্য দেখা যায়। অনেকে বলে সমাস 6 প্রকার, আবার অনেকে বলে 4 প্রকার। এছাড়াও কম বেশি অনেক মতভেদ দেখা শোনা যায়। তবে রানিং শিক্ষার্থী এবং চাকুরির প্রত্যাশী বন্ধুদের ক্ষেত্রে মোটামুটি সব প্রকারের সমাস সম্পর্কে জানা উচিত। এজন্য আমরা সমাসের 6টি প্রকারভেদ সহ আরও জরুরি প্রকারভেদ সম্পর্কে জানব। মূলত মোটা দাগে বললে সমাস 6 প্রকার। এগুলি হলো দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ভাব সমাস এবং বহুব্রীহি সমাস। এছাড়াও সমাসের শাখা প্রশাখা হিসেবে রয়েছে অলোক, নিপাতনে সিদ্ধ ইত্যাদি নানা রকমের সমাস। বন্ধুরা, সমাস শিখতে হলে আমাদের সমাসের বিভিন্ন হাত পা সম্পর্কে আগে জানতে হবে। যেমন একটি বাক্যে কোনটা কোন পদ ইত্যাদি সম্পর্কে আগে জানতে হবে। একটি সমাসবদ্ধ বাক্যে বেশ কয়েকটি অংশ থাকে, যেমন সমস্ত পদ, বেশ বাক্য বা বিগ্রহ বাক্য এবং সমস্যমান পদ। এখানে সমস্ত পদ হলো সেই শব্দটি যাকে ঘিরে সমাসটি সম্পন্ন হয় অথবা বেশ বাক্যটি তৈরি হয়। অর্থাৎ বেশ বাক্যের সংক্ষিপ্ত রূপ হলো সমস্ত পদ। বেশ বাক্য বা বিগ্রহ বাক্য হলো সমস্ত পদকে ঘিরে যে বড় একটি বাক্য তৈরি হয়। সর্বশেষ বেশ বাক্যের প্রতিটা পদই হলো সমস্যমান পদ। এখন চলুন পুরো ব্যাপারটা একটা উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক। জন দ্বারা আকীর্ণ হবে জনাকীর্ণ। এখানে জনাকীর্ণ সমস্ত পদ, জন দ্বারা আকীর্ণ বেশ বাক্য বা বিগ্রহ বাক্য এবং জন এবং আকীর্ণ হলো সমস্যমান পদ। এখানে সমস্ত পদের প্রথম অংশকে বলে পূর্বপদ এবং শেষের অংশকে বলে পরপদ। জন হলো পূর্বপদ এবং আকীর্ণ হলো পরপদ। আমরা অনেকের সমাস কত প্রকার এবং কি কি এসব জেনে থাকলেও কোনটা কোন সমাস এই বিষয়টা ধরতে পারি না। আর সমাসের আসল খেলা হলো এখানেই। মূলত কোনটা কোন সমাস এ ধরনের প্রশ্নই বিভিন্ন পরীক্ষাতে বেশি আসতে দেখা যায়। আমরা এই অংশে খুব সহজে এবং খুব শর্টকাটে আপনাদের প্রতিটা সমাস চেনার সহজ উপায় করে দেব। এখন দেখে নিন সমাস চেনার কিছু সহজ উপায়। দ্বন্দ্ব সমাসে বেশ বাক্যের মাঝে উ এবং আর এই তিনটি শব্দ থাকে।
কর্মধারয় সমাসে ব্যাস বাক্যে যে বা যিনি উল্লেখ থাকবে এবং সমস্ত পদের দ্বারা তুলনা বুঝাবে। দ্বিগু সমাসে ব্যাস বাক্যে সংখ্যা জাতীয় শব্দ থাকবে এবং সমাহার শব্দটি থাকবে। তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যে বিভক্ত সমূহ থাকবে। অব্যয়ভাব সমাসে পূর্বপদ হিসাবে অব্যয় থাকবে। বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে যার শব্দটি থাকবে এবং সমস্যমান পদগুলি নিজস্ব অর্থবাদে ভিন্নধর্মী অর্থে সমস্ত পদ তৈরি হবে। এখন দেখে নিন দ্বন্দ্ব সমাস সহজে চিনার উপায়। যে সমাসে উভয় পদের অর্থই সমান প্রাধান্য পায় এবং উ এবং আর এই তিনটি সংযোজক অব্যয় অথবা শব্দ দ্বারা যুক্ত হয় তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। দ্বন্দ্ব সমাস অনেক প্রকারের হয়ে থাকে, যেমন মাতা ও পিতা সমাসবদ্ধ হয়ে হবে মাতা পিতা। দা ও কুমড়া সমাসবদ্ধ হবে দা কুমড়া। উপরের উদাহরণ দুটিতেই মাতা ও পিতা এবং দা ও কুমড়া অর্থই সমানভাবে সমস্ত পদের গুরুত্ব পেয়েছে। এখন দেখে নিন কর্মধারয় সমাস সহজে চিনার উপায়। যে সমাস দিয়ে পূর্বপদ এবং পরপদের মধ্যে তুলনা বোঝায় এবং পরপদের অর্থই প্রাধান্য পায় তাকেই কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাস কয়েক প্রকারের হয়ে থাকে, যেমন মধ্যপদ লোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস চেনার সহজ উপায় হলো ব্যাস বাক্যের মধ্যে যে বা যিনি তিনি এবং রূপ শব্দ উল্লেখ থাকবে। এছাড়াও বিশেষ্য যুগ বিশেষ্য, বিশেষণ যুগ বিশেষ্য, বিশেষ্য যুগ বিশেষণ এর মধ্যে তুলনা থাকবে। যেমন যিনি রাজা তিনি ঋষি সমাসবদ্ধ পদ হবে রাজর্ষি। নীল যে পদ্ম সমাসবদ্ধ হবে নীল পদ্ম। তুষারের ন্যায় শুভ্র সমাসবদ্ধ পদ হবে তুষার শুভ্র। যৌবন রূপ সূর্য সমাসবদ্ধ পদ হবে যৌবন সূর্য। অধর পল্লবের ন্যায় সমাসবদ্ধ পদ হবে অধর পল্লব। এখন জেনে নিন দ্বিগু সমাস চেনার সহজ উপায়। দ্বিগু সমাস চেনার সবচেয়ে সহজ উপায় হলো ব্যাস বাক্যের মধ্যে একটি সংখ্যাবাচক শব্দ ও সমাহার শব্দ দুটি উল্লেখ থাকবে এবং সমস্ত পদটি একটি বিশেষ্য হবে। এছাড়াও এই সমাসে পরপদের অর্থই প্রাধান্য পায়। উদাহরণস্বরূপ তিন ফলের সমাহার সমস্ত পদটি হবে ত্রিফলা। শত অব্দের সমাহার সমস্ত পদটি হবে শতাব্দী। এখন দেখে নিন তৎপুরুষ সমাস চেনার সহজ উপায়। যে সমাসের ব্যাস বাক্যে প্রথম পদের সাথে বিভক্তি কে, রে, দ্বারা, হতে, র, এর ইত্যাদি যুক্ত থাকে, যা সমস্ত পদের লোপ পায় এবং পরপদের অর্থকে প্রাধান্য দেয়, তাকেই তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাস সাধারণত 9 প্রকার, যেমন দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নন্য, উপপদ এবং অলৌক সমাস। তৎপুরুষ সমাসের উদাহরণস্বরূপ বিপদকে আপন্ন সমাসবদ্ধ পদ হবে বিপদাপন্ন। দুঃখকে অতীত সমাসবদ্ধ পদ হবে দুঃখাতীত। এখানে বিপদ যুগ কে রয়েছে, যা সমস্ত পদে কে লুপ্ত হয়েছে। এখন দেখে নিন অব্যয়ভাব সমাস চেনার সহজ উপায়। যে সমাসের সমস্ত পদের পূর্বপদ অব্যয় হয় অথচ ব্যাস বাক্যের কোনো অব্যয় থাকে না এবং পূর্বপদ অর্থাৎ অব্যয়ের অর্থই প্রাধান্য পায়, তাকে অব্যয়ভাব সমাস বলে। যেমন ক্ষুদ্র নদী সমাসবদ্ধ পদ হবে উপনদী। গ্রহের সদৃশ সমাসবদ্ধ পদ হবে উপগ্রহ। এক্ষেত্রে প্রতিটা অব্যয় একটি নির্দিষ্ট অর্থ বহন করে। এখানে উপ অব্যয়টি ক্ষুদ্র অর্থ প্রকাশ করে। এখন দেখে নেন বহুব্রীহি সমাস চেনার সহজ উপায়। যে সমাসের সমস্ত পদের পূর্বপদ এবং পরপদের
কোনোটির অর্থই প্রাধান্য পায় না, বরং উভয়কে ছাপিয়ে এক ভিন্নধর্মী অর্থ দেয়, তাকে বহুব্রীহি সমাস বলে। এ সমাস চেনার সহজ উপায় ব্যাসবাক্যে যার কথাটি উল্লেখ থাকে, যেমন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, সমস্ত পদ হবে গায়ে হলুদ। 80তে 20 যার, সমস্ত পদ হবে 80-20। এখানে গা এবং হলুদ কোনোটির স্বতন্ত্র অর্থ না বুঝিয়ে গায়ে হলুদকে বোঝাচ্ছে, যা এক ধরনের অনুষ্ঠান। এই ছিল সমাজ চেনার সহজ উপায় ও পদ্ধতিগুলি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।